কারণ আমি একজন ভারতীয় এবং এই ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আজকের দিনে রাজ্যবাসীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রকৃত নাগরিকদের কাছে আমার একটা আবেদন থাকবে ফেসবুক লাইভের মাধ্যমে। কেননা এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কিছু সংখ্যক লোকের দ্বারা আমাদের জাতির মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সেটা থেকে আমাদেরকে সচেতন থাকা উচিত, সচেতন থাকা দরকার। কেননা ত্রিপুরা রাজ্যে আমরা অনেক দিন যাবৎ দেখে এসেছি যে আমাদের মধ্যে এমন একটা বিভাজন ছিল না, আর আমাদের মধ্যে একটা মৈত্রী বন্ধন সেটা বিগত দিন থেকেই চলে এসেছিল। কিন্তু কিছু কিছু সংখ্যক লোকেদের দ্বারা আমাদের এই ত্রিপুরা রাজ্যে প্রায় সময়েই একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং হয়েছিল বিগত দিনেও। আর এর আগেও আমি বিগত দিনেও বলতে বাধ্য হয়েছিলাম যে এর মধ্যে দেখেছি যে কিছু সংখ্যক বা কয়েকজনের মাধ্যমেই এবং বহিরাগত লোকেরাই সবসময় আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সাম্প্রদায়িক তৈরি করার প্রচেষ্টা বিগত দিন থেকে চলে এসেছিল এবং বর্তমানে চালিত হচ্ছে। পরবর্তীতেও ওদেরকে যদি শাসনে নিয়ে আসতে না পারা যায় তাহলে আমাদের একটা অশান্তি সৃষ্টি হওয়ার একটা ভয়ঙ্কর আভাস দেখা যায়। কেননা বিগত দিনেও দেখুন আমাদের মতো লোকেরা যখন কিছু বলে, আমাদের মতো লোকেরা রাজ্যবাসীর কাছে কিছু যখন বলতে চাই, আমাদের কথা অনেকেই শুনেন না। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকেও আমি বলতে চাই ফেসবুক লাইভের মাধ্যমে, আপনি শীঘ্রই করুন এর প্রতিকার, নহিলে রক্ষা নাহি আর। কেননা দেখুন, যে কোনো রাজ্যেই হোক শান্তিতে যদি থাকতে চাই, শান্তিতে রাখতে হলে, নিজে শান্তিতে থাকতে হলে শান্তিতে থাকতে দিন এবং শান্তিতে রাখতে দিন। শান্তিতে থাকুন, শান্তিতে রাখুন। এই নীতিটাই অবলম্বন করলে আমাদের মধ্যে বা আমাদের সবার ক্ষেত্রে একটা মহৎ কাজ হয়ে দাঁড়াবে। বিগত দিনেও আমরা দেখেছি যে বাঙালি ঐক্য মঞ্চ নাম ধারণ করে সেই কাঞ্চনপুরে অনুপনাথ এবং কি চ্যাটার্জি, চন্দন্যা চ্যাটার্জি এর নামে ওনারা বহিরাগত লোকেরা এখানে এসে আমাদের মধ্যে একটা উস্কানিমূলক বাকবিতণ্ডা তৈরি করে। বিগত দিনেও আমি বলেছিলাম এবং আজকের দিনেও আবার বলতে চাই, অনুরোধ রাখতে চাই, আবেদন রাখতে চাই, সেই বাঙালি ঐক্য মঞ্চ নামধারীরা সেখানে যখন করোনা প্যান্ডামিক ছিল, করোনা ভাইরাসের যে প্যান্ডামিক, সেখানে লোক একসাথে জমায়েত করা নিষিদ্ধ ছিল, তখনও ওনারা সেখানে প্রচুর লোক নিয়ে বাঙালিদেরকে উস্কানি দিয়ে, বাঙালিদেরকে বলা যায় না, বাঙালদেরকে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রকৃত বাঙালিরা এমন অসভ্য কোথাকার হই না এবং আমাদের প্রকৃত নাগরিকরা কখনো উস্কানিমূলক বাক্য প্রচার করে না এবং মেলবন্ধন আমাদের মধ্যে রয়েছে। আমরা যেখানে থাকি এবং দেখে এসেছি আমাদের মধ্যে একটা মেলবন্ধন ছিল, আমাদের বাপদাদুদের আমলেও ছিল এবং আমাদের আমলেও সেটা চলে এসেছে। আমরা এখনো তিপ্রাসা বাঙালির মধ্যে এমন ভেদাভেদ তৈরি হয়নি। তবে আমি বলতে চাই, প্রকৃত বাঙালিদের দ্বারা সেটা হয় না। বাঙালদের দ্বারা, যারা বহিরাগত বাঙালদের দ্বারা বা অবৈধ অনুপ্রবেশকারী বাঙালদের দ্বারা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় সময়ই সেই অশান্তির ঘটনা ঘটতে থাকে। সেই কাঞ্চনপুরে যখন বাঙালি ঐক্য মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চতে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার যেই চিহ্নটাকে ওনাদের স্টেজ সাজিয়েছিল পায়ের নিচে পর্যন্ত, যদি প্রয়োজন হয় আমি সেই ছবিটা আবার ফেসবুকে আপলোড করে দেব, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব, আপনারাই বিচার করে দেখবেন যে সেই বাঙালি ঐক্য মঞ্চ নেতাজি সুভাষচন্দ্র বোসের, আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি লাগিয়ে পেছনে ভারতীয় পতাকার সেই তিরঙ্গার চিহ্নটাকে ওনারা মঞ্চে সাজিয়েছিলেন পায়ের নিচে পর্যন্ত। সেটা রাজ্য সরকারের দেখার উচিত ছিল
উচিত ছিল, শিক্ষা দেওয়ার উচিত ছিল। এবং এখনো বলতে চাই, সেটাকে আপনারা পরিদর্শন করুন, সেটাকে বিবেচনা করুন, বিবেচনার মাধ্যমে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হোক, সেই আবেদনটুকু আমি রাখতে চাই। আমি আজকে একটা ভিডিও দেখেছিলাম, মাননীয় বিধায়ক বা মন্ত্রী মহোদয় সুধাংশু দাস মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আজকের মতো যে কি গৈরেং না সৈরেং না কি জানি না, আমরা বাঙালির, উনি নিজেকে নেতা বলে দাবি করেন। উনি যেই বক্তব্য, যেই মন্তব্য করে যাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা আতঙ্ক তৈরি হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওনারা। তো উনি বলেছিলেন যে এই আমরা বাঙালির সেই নেতাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া উচিত। সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে। বিধানসভায় উনি উত্তোলন করেছিলেন সেই কথাটা, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তার মতোই, উনার মতোই আমাদের এই 60 জন যে বিধায়ক, তাদেরকেও গর্জে ওঠা উচিত। কেননা দেখুন, আজকে আমরা বাঙালির যে একটা মিছিলকে আগরতলার মতো জায়গাতে, আগরতলার মতো শহরে আমরা বাঙালির যে একটা সংগঠন, যে অবৈধ সংগঠন, ওনারা যেভাবে লাঠিয়াল বাহিনী তৈরি করে, যে ওনারা একই ড্রেস বা ইউনিফর্ম পরিধান করিয়ে লাঠিয়াল বাহিনী যে তৈরি করেছেন, ওটাতেই বোঝা যায় যে ওনারা আমাদের ভারতবর্ষের সংবিধানকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে বর্তমান সরকার এবং সংবিধানকে ওনারা মানেন না। কেননা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রশাসন আসে, যে কোনো কিচ্ছু হলে অধিকার আমরা বাঙালি, আপনারা বাঙালিদের জন্য অধিকারের দাবি তুলতেই পারেন। আমরা তিপ্রাসাদের অধিকার নিয়ে আমরা আন্দোলন করি, আমরা আওয়াজ তুলি। এবং গৌরাঙ্গবাবু যে কথা বলেছিলেন যে তিপ্রামথা নাকি বাঙালি বিদ্বেষী বা বাঙালিদের বিরুদ্ধে কথা বলেন, না, কখনো বলিনি তো। আমাদের আন্দোলন কখনো বাঙালিদের বিরুদ্ধে ছিল না, আমাদের আন্দোলন কখনো বাঙালিদের বিরুদ্ধে ছিল না, এবং এখনো বাঙালিদের বিরুদ্ধে নয়। পরবর্তী সময়ে আমরা বাঙালির বিরুদ্ধে আন্দোলন করতে যাব না। কেন যাব? আমাদের রাজ্যের প্রকৃত ভারতীয়, প্রকৃত ত্রিপুরাবাসী বাঙালিদের জন্য আমাদের কোনো ক্ষোভ নেই। আমাদের আন্দোলন কিসের জন্য? আন্দোলন বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন। বাংলাদেশিদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। সেই আন্দোলন শুধু আমাদের তিপ্রাসাদের আন্দোলন নয়, আমাদের ভারতীয়দের আন্দোলন, এবং আমাদের সারা ভারতবর্ষে এই আন্দোলনের কার্যকরী চলে যাচ্ছে। বিভিন্ন রাজ্যে ওনারা গর্জে উঠেছেন, প্রকৃত ভারতীয়রা গর্জে উঠেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য গর্জে উঠেছেন। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে কেন শুধু বাংলাদেশিদের বিরুদ্ধে তিপ্রাসারা আন্দোলন করবে? আপনারা যদি প্রকৃত বাঙালি হয়ে থাকেন, প্রকৃত ভারতীয় হয়ে থাকেন, প্রকৃত ত্রিপুরার বাসী হয়ে থাকেন, তাহলে আপনারাও আসুন, বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন করুন, অবৈধ অনুপ্রবেশকারীদের কে এই রাজ্য থেকে তাড়ানোর জন্য আপনারাও আন্দোলনের জন্য গর্জে তুলুন। আপনাদের আওয়াজ দরকার। আজকে বিধানসভাতে সেই একজন মন্ত্রী সাহেব, উনি বাঙালি হয়েও না, বলা উচিত উনি বাঙালি হয়ে কথা বলেনি, উনি একজন ভারতীয় হিসেবে সংসদে উনি সেই আওয়াজটা তুলেছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এমনই হওয়া দরকার। সেই গৌরাঙ্গবাবুকে আমি দেখেছি যে ত্রিপুরা রাজ্যের কাহিনীটাকে উনি উলুট পালুট করে রেখেছেন। সর্বদা বৃদ্ধকালে বুদ্ধি বিনাশ, ওনার অবস্থা এখন বলতে গেলে সেটাই বোঝা যায়, সেটাই দেখা যায় যে বৃদ্ধকালে বুদ্ধি বিনাশ। ওনার বুদ্ধি দ্বারা আমাদের ত্রিপুরা রাজ্যে কিচ্ছু একটা হওয়ার তো সম্ভাবনা নেই, কিন্তু গণ্ডগোল লাগানোর জন্য ওনার একটা প্রক্রিয়া চলে যাচ্ছে। সেটাতে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রকৃত রাজ্যবাসীকে সতর্ক হওয়া দরকার, সতর্ক থাকা দরকার। এবং উনি আমাদের ত্রিপুরা রাজ্যে থেকে
যে ইতিহাসকে বিকৃত বলে উনি বারংবার যে আলোচনা তৈরি করে যাচ্ছেন, সেটাকে আমাদের শুভবুদ্ধি সম্পন্ন আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসী, কি বাঙালি, কি তিপ্রাসা, কি মণিপুরী, কি মুসলিম, সবাইকেই তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। এবং দেখতে পেরেছি, এর মধ্যে শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জাতিদের মুখেও আমি এই আওয়াজ শুনে এসেছি। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কেননা উনি যে একটা দেখিয়েছেন যে আগরতলার মতো জায়গাতে, আবার বলতে চাই, আগরতলার মতো জায়গাতে উনি ইউনিফর্ম পরিধান করিয়ে যে লাঠিয়াল বাহিনী তৈরি করে সেখানে আওয়াজ তুলেছেন যে আগরতলাকার বাঙালির বাঙালির, উদয়পুরকার বাঙালির বাঙালির, তেলিয়ামুড়াকার বাঙালির বাঙালির, পশ্চিমবঙ্গকার বাঙালির বাঙালির। সেটা থেকে কি বোঝাতে চাইছেন মহাশয়? আগরতলা কার যদি বলতে চাই, আগরতলার যেই জায়গার মালিক উনারই। আগরতলার মতো জায়গার মালিককে আগরতলা কার? আগরতলা কার যদি বলতে চাই, আগরতলা মণিপুরীদের, যেই জায়গার মালিক উনার। আগরতলার মতো জায়গা কার বললে বাঙালি, বাঙালির যেই বাড়ির সম্পদ নিয়ে রেখেছেন, যেই জমি উনি রেখেছেন, হ্যাঁ বাঙালির। যেই দেববর্মার জমির মালিক উনি মালিক। জমাতিয়ার যদি জায়গা থাকে, জমাতিয়া মালিক। কলই যদি জায়গা দখল করে রাখেন বা উনি সেখানে বাসস্থান গ্রহণ করে থাকেন, বাসস্থানে থাকেন, জায়গার মালিক যদি উনি হন, হ্যাঁ উনি মালিক। আগরতলা কার যদি বলে, হিন্দু মালিক, মুসলিম মালিক, বুদ্ধিস্ট মালিক, খ্রিস্টান মালিক। আগরতলা কার যদি বলতে চাই, বাঙালির, দেববর্মার, তিপ্রাসারার, কলয়রার, সেখানে বিশ্বাসরার, পালরার, সাহারার, মালাকাররার, সবার। তাহলে এই উস্কানিমূলক কাকে দিতে যাচ্ছেন? সেটা কিসের ইঙ্গিত? সাম্প্রদায়িক কারা? সাম্প্রদায়িক কারা? আজকে রাজ্যবাসীর কাছে আমার একটা প্রশ্ন, সাম্প্রদায়িক কারা? সেই কাঞ্চনপুরের মতো জায়গায় যখন বাঙালি ঐক্য মঞ্চ বলে সেই চন্দন চ্যাটার্জিরা, সেই অনুপ নাথেরা যখন হুস্কানিমূলক প্রচার করেছিল, তখন একটা ত্রিপুরা রাজ্যের মতো জায়গাতে আপনারা দেখেছেন সেখানে কি হয়েছিল, সে ঘটনা ঘটেছিল। সেই ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মাকে দিন দাহারে পশু পাখিদেরকে যেমন মেরে হত্যা করা হয়, সেইভাবে হত্যা করা হয়েছিল। আর সেটাও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সবাইকে দেখানো হয়েছিল। আমাদের ভারতীয়রা কখনো সেটা করতে পারে না। আমাদের ত্রিপুরা রাজ্যের বাঙালিরা কখনো এইসব কাজ করতে পারে না। ওরা কারা? ওরা অবৈধ অনুপ্রবেশকারীরা। সেই গৌরাঙ্গ বাবু না কি বলেছেন, গৌরাঙ্গ বাবু, ওনার মুখে আমি প্রায় শুনেছি। উনি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে থেকে, আমাদের ভারতবর্ষে থেকে উনি বারংবার বাংলাদেশেরই গুণ গাইছেন যে বাংলাদেশের কি শ্রীভূম নাকি কি নাকি, আমি সেটা সেই ইতিহাস আর বলতে চাইব না। ইতিহাসকে বিকৃত করে নানানভাবে যে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর মধ্যে বাঙালি এবং তিপ্রাসাদের মধ্যে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা, একজন বাংলাদেশি প্রমাণিত হয় ওনার মুখে থেকে। উনি প্রকৃত বাঙালি। ওনাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া প্রয়োজন, অতি দ্রুত প্রয়োজন। শীঘ্রই করো প্রতিকার, নহিলে রক্ষা নাহি আর, বলার মতো। হ্যাঁ, অনেকে হাস্যকর মনে করেন, আর কিছু বাংলা চ্যানেলকে দেখেছি ওনাদেরকে উৎসাহিত করে যাচ্ছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে নতুবা আমাদের ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল যখন মিছিল মিটিংয়ে যান, তখন সেই পতাকা হাতে নিয়ে যাওয়ার জন্য যেই বাঁশের গঞ্জি নতুবা যে কোনো একটা কি বলে ওটাকে, লাঠি ইউজ করে, সেটারও একটা মাপকাঠি নির্দিষ্ট থাকে। কিন্তু কয়েকদিন আগে দেখেছি আমরা বাঙালির যেই মিছিলে,
সেখানে বড় বড় লাঠি ধারণ করে, বড় বড় লাঠি নিয়ে পুলিশের মতো একটা পোশাক ধারণ করে, ইউনিফর্ম ধারণ করে ওনারা দিন দাহারে ওনারা আগরতলার মতো শহরে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু সামনে তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে সুন্দরভাবে মিছিল করার সুযোগ করিয়ে দেওয়া হলো। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আমার একটা আবেদন থাকবে, আপনারা প্রশাসনের দ্বারা যদি আমাদের ত্রিপুরা রাজ্যকে খেয়াল করতে না পারেন, আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা বাঙালিরা যে লাঠিয়াল বাহিনী তৈরি করেছিল আপনারা অনুমোদন দিয়ে দিন যে সেটা বৈধ। সেই আমরা বাঙালিদের যে ইউনিফর্ম পরিধান করে যে লাঠিয়াল বাহিনী তৈরি করা হয়েছে সেটা বৈধ, আপনারা অনুমোদন করে দিন। তাহলে আমরাও বুঝবো, আমরাও পরবর্তীতে আমাদের একটা ইউনিফর্ম তৈরি করে, ইউনিফর্ম ধারণ করে আমরাও একটা রাইদাং বদল তৈরি করব। আমাদের পুরুষদেরকে আমরা রাইদাং বদল তৈরি করব। সেই কসাক নি রাইদাং, আপনি বুঝবেন কিনা আমি আমাদের ভাষাতেই বলবো, রাইদাং কসাক তুই রাইদাং নি বদল সানাম নাই বরি রকম তুই গাই রসাম্পি রিতাকমনি রসাম্পি বদল আমরা তৈরি করব। আমাদের তিপ্রাসারা রাইদাং বদল তৈরি করবে এবং তিপ্রা জকরা রসাম্পি বদল তৈরি করবে। আর সেই রেশাম্পি তখন প্রশাসনের লোকেরা চিনবে, অনেকে এখনো চিনেননি রেশাম্পি কাকে বলে। সেই রেশাম্পি যখন মহিলাদের, আমাদের তিপ্রাজকদের হাতে থাকবে তখন বুঝবেন সেই রেশাম্পি কি জিনিস। হ্যাঁ, অনুমোদন দিয়ে দিন, তাহলে বলে দিন যে আমাদের পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। এই রাজ্যে, এই ত্রিপুরা রাজ্যে এমনইভাবে ইউনিফর্ম তৈরি করে, পুলিশের মতো পোশাক তৈরি করে ত্রিপুরাসারও সংগঠন করুন, বাঙালিদেরকেও অনুমোদন দিয়ে দিন, মণিপুরীদেরকে অনুমোদন দিয়ে দিন, মুসলিমদেরকে অনুমোদন দিয়ে দিন, সবাই লাঠিয়াল বাহিনী তৈরি করবে। আর আপনারা প্রশাসনের দ্বারা সামনে হেঁটে আপনারা প্রহরী দিবেন। এর জন্যই বলি, সময় থাকতে সবাইকে, শুভচিন্তকদের কাছে আমার অনুরোধ থাকবে, এইসব লাঠিয়াল বাহিনীদেরকে দ্রুত গতিতে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে তাদের বৈধ নথিপত্র দেখে শুনে তাদেরকে একটা ব্যবস্থা নেওয়া উচিত। আর উনি যে বারংবার হাজার হাজার বছরের ইতিহাসকে উনি যে টেনে আমাদের ত্রিপুরা রাজ্যকে পূর্বের বাংলাদেশ বলে যে বলার চেষ্টা করেছেন, সেটা ইতিহাসকে বিকৃত করা। যদি উনি বলেন হ্যাঁ আমাদের ত্রিপুরা রাজ্য বিগত দিনে বাংলাদেশের কুমিল্লাও ছিল, ত্রিপুরা রাজ্য ছিল, সেটা ত্রিপুরা রাজ্য বাংলাদেশ ছিল না। আর আপনারা বারংবার সিংহের গর্জন, বাঙালি ঐক্য মঞ্চের দ্বারা আন্দোলন করা হয়েছিল যে হিন্দু বাঙালিদের উপর অন্যায় হলে ওনারা গর্জে উঠবেন, আন্দোলন করবেন, কি না করবেন। এই সাহসটুকু যদি বাংলাদেশে আপনারা দেখাতেন তাহলে মোহাম্মদ ইউনুসের জায়গাতে আজকে সেই গুরাঙ্গু বাবু হতেন। সেই বাংলাদেশে যখন হিন্দু বাঙালিরা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, সূচিত হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের সেই সিংহের গর্জন? তখন কোথায় ছিল সেই তোমাদের শক্তি? কোথায় ছিল তোমাদের সেই আন্দোলন? কোথায় ছিল তোমাদের সেই শক্তি? কোথায় ছিল সেই তোমাদের সিংহের গর্জন? যদি সেখানে গর্জে উঠতেন তাহলে তোমাদের সেই নিজস্ব বাসস্থান ফেলে দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যতে এসে ত্রিপুরার রাজ্যবাসীদের জায়গা জমিন ছিনিয়ে নিয়ে এইভাবে আজকে কলঙ্কিত হতে হতো না। জাগুন, ত্রিপুরাবাসী জাগুন। আজকে ওনারা যে জাতি ভেদাভেদ সাম্প্রদায়িক তৈরি করার চেষ্টা, সাম্প্রদায়িক তৈরি করার পরে
আপনাদের সাথেও সেই সংঘর্ষটা হবে না সেটা মনে করবেন না। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রকৃত পুরাতন বাঙালিরা, সেই সভ্য বাঙালিরা আজকে আমাদের সেই অবৈধ অনুপ্রবেশকারী বাঙালিদের দ্বারা বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত হয়ে রয়েছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে। কেননা পুরাতন বাঙালিরাও ছিল সহজ সরল, আমাদের মতো তিপ্রাসাদের মতো। ওনারাও ছিলেন সহজ সরল। যারা আমাদের ভেতরে ভেতরে রয়েছেন, অনেক বাঙালি পাড়ায় পাড়ায় আমরা গিয়েছি, অনেক বাঙালি পাড়ায় প্রকৃত পুরাতন বাঙালিদের কাছে এখনো অনেক বাঙালির কাছে কাহারও আধার কার্ড নেই, কাহারও জব কার্ড নেই, কাহারও রেশন কার্ড নেই। আমাদের তিপ্রাসার মধ্যে তো শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষে লক্ষে এমন লোক আসে, কিন্তু প্রকৃত বাঙালি, পুরাতন বাঙালিদের হাতেও এমনই অবস্থা। যারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসেছেন, ওনারা আপনারা দেখেছেন, সামনের বিগত কয়েকদিন আগেই দেখেছেন, বাংলাদেশ থেকে এসে আসাম থেকে স্কুল সার্টিফিকেট টাকার মাধ্যমে নিয়ে এসেছেন। ওই এসডিএম অফিসে গিয়ে টাকার মাধ্যমে কাঞ্চনপুরের মতো জায়গাতে মুহুরিদেরকে টাকা পকেটে গুছিয়ে দিয়ে সেই টাকার খেলার মাধ্যমে কাহারও এসসি সার্টিফিকেট, কাহারও ওবিসি সার্টিফিকেট, কাহারও আধার কার্ড, কাহারও ভোটার তালিকায় নাম নথিভুক্ত, এমনভাবে হয়ে যাচ্ছে। আমাদের প্রকৃত ত্রিপুরাবাসী, কি বাঙালি, কি তিপ্রাসা, কি মুসলিম, কি বুদ্ধিস্ট, সবার অধিকারকে ছিনিয়ে নিয়ে ওরা আমাদের পাওনাকে ওনারা বুক করে যাচ্ছেন। এর জন্য আমাদেরকে আওয়াজ তোলা উচিত। এর জন্য আমাদেরকে আওয়াজ তোলা উচিত। সত্যি বলেছেন আজকে বিধানসভায় আমাদের সেই একজন বিধায়ক, একজন মন্ত্রী মহোদয়। এর জন্যই বলি আমাদেরকে সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া উচিত। এবং আমরা প্রকৃত নাগরিকরা, আমরা প্রকৃত ভারতীয়রা, আমরা প্রকৃত ত্রিপুরাবাসীর নাগরিকরা সেই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে দ্রুত গতিতে ওনাদের দেশে পাঠিয়ে সেই দেশে রাজত্ব করার জন্য চিহ্নিত করিয়ে পাঠিয়ে দেওয়া উচিত। অকৃতজ্ঞদেরকে যতই আপনি করে যান, কৃতজ্ঞতা স্বীকার করবেন না। 1971-এর কথা বলেছেন। 1971-এ বাংলাদেশকে স্বাধীন করিয়েছিল, স্বাধীন বাংলাদেশকে পূর্ব পাকিস্তান ছিল বিগত দিনে। পূর্ব পাকিস্তানকে স্বাধীন করিয়ে বাংলাদেশ করার জন্য সেই মুক্তিযুদ্ধ আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সমর্থন ছিল, আমাদের ভারতীয়দের সমর্থন ছিল। ভারতীয়দের সহযোগিতায় সেই পূর্ব পাকিস্তান থেকে ছিনিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। সেটার কৃতজ্ঞ থাকা উচিত ছিল। আর যারা বাংলাদেশিরা এসে আজকে আরেকটা কথা, যখনই বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন করা হয়, তখনই সেই আমরা বাঙালি নামদারিরা, সেই বাঙালি সুরক্ষা মঞ্চ নামদারিরা গর্জে উঠে। কেন? আগুন, ওদের পিঠে আগুন কেন? ওদের হৃদয়ে এত জ্বলন কেন? সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সুন্দর পরিষ্কার নতুন জুতা পরিধান করে, জুতার ভেতরে যেই মোজা আসে, ছেঁড়া মোজা পরা, সেটার মতো বোঝা যাচ্ছে যে নতুন জুতা যতই হোক সামনে পরিধান করা, যতই দেখা যাক কেন না, ভেতরের যে ছেঁড়া মোজা অন্য কেউ না দেখলেও যিনি পরিধান করেছেন উনি বুঝতে পারেন, উনি জানেন যে আমি ছেঁড়া মোজা পরে রয়েছি। আর সেই জুতাটুকু, নতুন জুতাটা যদি খুলে ফেলি, তাহলে আমার ভেতরের ছেঁড়া মোজাটা দেখা যাবে। এর জন্য ভয়, এর জন্য লজ্জা। সেম বাংলাদেশিদেরকে চিহ্নিত করার জন্য যখনই আমাদের ত্রিপুরা রাজ্য কেন সারা ভারতবর্ষে এখন বিদেশি বিতরণ করার জন্য, নতুবা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করার জন্য ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যতেই সেই প্রক্রিয়া চলছে। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যতেও সেই প্রক্রিয়াটা চালানোর জন্য ওনারা যদি প্রকৃত ভারতবাসী হতো, যদি প্রকৃত ত্রিপুরাবাসী হতো, তাহলে ওনারাও তো সে আন্দোলন করার উচিত ছিল।
সেই ন্যায় বিচার চাওয়ার উচিত ছিল। কেন তাদের এত বই, কেন তাদের এত ধর? সেটাই তো বোঝার দরকার, সেটাই তো বোঝার প্রয়োজন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি এবং উনার সমর্থনে যারা এসেছে, আর আমাদের আগরতলার মতো জায়গাতে পুলিশ বাহিনী থাকার সত্ত্বেও যে ওনারা ইউনিফর্ম পরিধান করে যে আমরা বাঙালি লাঠিয়াল বাহিনী তৈরি করেছেন, ওটাতেই বোঝা যায় যে ওনারা ভারতের সংবিধানকে মানেন না। ওনারা যে একজন উগ্র সংগঠন তৈরি, লাঠিয়াল বাহিনী তৈরি করে আমাদের এই রাজ্যতে অশান্ত সৃষ্টি করার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যায়। উগ্রপন্থী কারা? উগ্রপন্থী কারা? যে কোনো পন্থা, যারা নরমভাবে কাজ করেন নরমপন্থী, যারা উগ্রভাবে কাজ করেন উগ্রপন্থী। উগ্রপন্থী বন্দুক নিয়ে খেলা করলে উগ্রপন্থী হয় না। বন্দুক তো পুলিশরাও, পুলিশদের হাতেও তো বন্দুক থাকে, তাহলে কি ওনারা উগ্রপন্থী? আর্মিদের হাতে বন্দুক থাকে, তাহলে আর্মিরা কি উগ্রপন্থী? আসাম রাইফেলদের হাতে আমাদের এই রাজ্যের আর্মি, পুলিশ, টিএসআর সবার হাতেই বন্দুক থাকে, তাহলে কি ওনারাই উগ্রপন্থী? না, শুধু বন্দুক হাতে থাকলেই উগ্রপন্থী হয় না। যারা উগ্র বাক্য উচ্চারণ করেন, যারা উগ্র মেজাজি কাজ করেন, যারা মানুষের মধ্যে একটা উগ্রতা তৈরি করার চেষ্টা করেন, সেটা লাঠির মাধ্যমে হোক, মুখের মাধ্যমে হোক, উনি উগ্রপন্থী। আমরা দেখেছি বিগত দিনে কাঞ্চনপুরের মতো জায়গায়, আবার বলতে যাইব যে কাঞ্চনপুরের মতো জায়গায় বাঙালি ঐক্য মঞ্চ তৈরি করার পর যখন উস্কানিমূলক বাক্য দেওয়া হয়েছিল, তখন উত্তেজনা তৈরি হয়েছিল এবং ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মাকে দিন দাহারে মারা হয়েছিল। আর বিগত কয়েকদিন আগে আগরতলার মতো জায়গায় আমাদের রাজ্য সরকার প্রশ্রয় দিয়েছেন যে আমরা বাঙালি লাঠিয়াল বাহিনীদেরকে সেখানে মিছিল করার জন্য, আন্দোলন করার সুযোগ করিয়ে দিয়েছেন। সেটার প্রভাব পড়েছে এর কয়েকদিনেই। গতকাল আগরতলার মতো জায়গায় নিরাপত্তা বেষ্টিত এবং সেখানে একদম শহরের মধ্যস্থলে বিধায়ক ভবনে, এমএলএ ভবনে মাননীয় ফিলিপ রিয়াং বিধায়ক মহাশয়কে সেখানে গিয়ে উচ্চ ভাগ্যে সেখানে উচ্ছৃঙ্খল করার সুযোগ পেয়ে গেল। যেই হোক, যারা হোক, অনেকেই আছেন এমন সুযোগ সন্ধানী। এমন উস্কানিমূলক বাক্য যখন তৈরি হয়, আন্দোলন তৈরি হয়, সেখানে এমন অনেক সুযোগ সন্ধানীরা কাজে লাগিয়ে ফেলেন। এর থেকেই তো উৎপত্তি হয় একটা উচ্ছৃঙ্খল, একটা অশান্তি। দাঙ্গা তৈরি হয়েছিল এভাবেই, দাঙ্গা তৈরি হবে এভাবেই। হ্যাঁ, সর্বশেষে এটাই বলতে চাই, আমরা প্রকৃত ভারতবাসী হিসাবে আমরা কখনো বাঙালিদের বিরুদ্ধে আন্দোলন করিনি, বাঙালিদের বিরুদ্ধে আমরা কখনো গর্জে উঠিনি। আমাদের ত্রিপুরার নাগরিক, আমাদের মধ্যে একটা মিলবন্ধন ছিল বিগত দিন থেকে, এখনো মিলবন্ধনটা আছে এবং রয়েই যাবে। বাঙালিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কখনো হয়নি, হবেও না। আমরা আন্দোলন করেছি বাংলাদেশিদের বিরুদ্ধে। আমরা যখনই বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন করি, তখনই সেই গৌরাঙ্গবাবুদের মতো, সেই অনুপনাথের মতো, সেই চন্দন চ্যাটার্জির মতো লোকেরা আমাদের এখানে এসে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করে। সেখান থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আমাদের ত্রিপুরা রাজ্যটাকে শান্ত রাখার জন্য শুধু ত্রিপ্রাসাদের উপর দায়িত্ব না, আমাদের প্রকৃত ভারতবাসী ত্রিপুরাবাসীদের সবারই দায়িত্ব আসে। সেই দায়িত্ব পালন করার আমাদের সবারই অধিকার। সবাই শান্তিতে থাকুক, শান্তিতে রাখুক। অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভ সন্ধ্যা।